আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে ইউক্রেনের সম্মতি। ভারতের 4 কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। রণাঙ্গের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী, খসড়া চূড়ান্ত। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে ব্যর্থ, বললেন রিজভী। এবং নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, 2 গ্রুপের হাতাহাতি। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় খনিজ সম্পদ চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন। চুক্তির আওতায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিকাশে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে, তবে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই সপ্তাহে ওয়াশিংটনে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চুক্তিতে স্বাক্ষর করবেন। তিনি আরও জানান, এই চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অধিকার পাবে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলহা স্টেফানিশিনা বলেছেন, চুক্তিটি অর্থনৈতিক পুনর্গঠনের অংশ। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিশ্লেষকদের মতে এই চুক্তি ইউক্রেনের অর্থনীতির জন্য ইতিবাচক হলেও ভূ রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের অভিযোগে 4টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ এই ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলো হলো অ্যাস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমস লাইলস ইকন এবং ফ্লাক্স মেরিটাইম এলএলপি। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরান তার তেল বিক্রির জন্য একটি ছায়া নেটওয়ার্ক ব্যবহার করছে। এছাড়া যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সেসেলস এবং সংযুক্ত আরব আমিরাতে 8টি প্রতিষ্ঠানকেও ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত করেছে। মুক্তিযোদ্ধাদের সঠিক স্বীকৃতি ও সংজ্ঞা নির্ধারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নতুন এক অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে। এতে বলা হয়েছে, 1971 সালে যারা সরাসরি রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা শুধুই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবে। এছাড়া যারা দেশ ও বিদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, কূটনৈতিক তৎপরতা এবং অন্যান্য সহযোগিতা করেছেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে প্রচলিত আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ না নেওয়া 8 ধরনের ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে নতুন খসড়া অধ্যাদেশের মাধ্যমে এই সংজ্ঞায় বড় পরিবর্তন আনা হচ্ছে। তিনি আরও জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন করে নতুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে 2025 প্রণয়ন করা হচ্ছে। ইতিমধ্যে এর খসড়া প্রস্তুত করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বর্তমানে আইনে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা অনুযায়ী শেখ মুজিবুর রহমানের কর্তৃক স্বাধীনতার ঘোষণা সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন, কিন্তু নতুন খসড়ায় এই অংশ বাদ দেওয়া হয়েছে। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যান পারসন কার্যালয়ে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসার সহায়তা দেওয়ার কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি না, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি। রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না, কিন্তু রাস্তাঘাটে পাড়া মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটাও মানুষ প্রত্যাশা করেনি।
উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সারা দেশের মানুষ যারা 16 বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গিয়েছে, সন্তান স্ত্রী ফেরত আসবে কিনা, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখন যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা দেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা, এটা আমরা প্রত্যাশা করি না। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছে কিনা তাকে এটা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মাধ্যমে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এই সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্র সংগঠনটি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে চেয়েছেন তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া সংগঠনটি মেনে নেওয়া হবে না বলেও জানান বিক্ষোভকারীরা। সংগঠনটি কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, সদস্য সচিব হিসাবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসাবে তাহমিল আল মুদাসির দায়িত্ব পেয়েছেন। এছাড়া সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। এখানে মুভমেন্টে যারা ছিল প্রাইভেটেরই ছিল, তো তাহলে যে কোনো ইস্যুতে আমাদের সেন্ট্রাল ইস্যুতে আমরা যদি বৈষম্য বিরোধী ব্যানারে থাকি, তাহলে আমরা আজকের এই প্রোগ্রামে আমাদের সেন্ট্রাল থেকে আমাদেরকে আলাদা বিচ্ছিন্ন করে দেওয়া হলো কেন? আমাদের সাথে বসা হয়েছে, কিন্তু বলা হয়েছে প্রাইভেটদেরকে সেরকম করে সিট দেওয়া হবে না। প্রাইভেটদের জন্য 10টা সিট তারা বরাদ্দ রেখেছে। আমরা কি 10টা সিট বরাদ্দ রাখার জন্য আন্দোলন করেছি? আমাদের সিট পাওয়ার যোগ্য 1000-এর উপরে, কারণ আমার প্রাইভেটের ভাই বোনরা রক্ত দিয়েছে। আজকে ঢাবিয়ানরা আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুলেছে, যেটা আমরা কোনোভাবে মেনে নিব না। আমাদের অভিযোগ হলো যে প্রাইভেট তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমরা চাই যে তারা যেন তাদের প্রাপ্যতা পায়, আমরা এখানে মেনলি এসেছি যে কেন্দ্রীয় কমিটিতে রিফাত হোসেন ভাইকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আমরা চাই যে তিনি কেন বাদ করলেন, তাকে কোন যুক্তিতে বাদ দেওয়া হলো। তিনি কিন্তু যখন মূল সমন্বয়করা ডিবি অফিসে ছিলেন, তখন কিন্তু তিনি লিডটা দিয়েছেন, তিনি আরো কিছু সহ সমন্বয়করা মিলে কিন্তু লিডটা দিয়েছেন। কারণ আমাদের কথা হলো যে তাকে কেন এখানে বাদ দেওয়া হলো। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটিতে অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ 12ই এপ্রিল। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 21 মানে মাথা নত না করা, এ প্রত্যয়ে প্রতিধ্বনিতে রফিক জাব্বার সালাম বরকতদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। 21-এর প্রথম প্রহরে আফসিকান শহরের পূর্ব আফসিকান বুলেভার্ডে অবস্থিত ট্রাভেল লজে অস্থায়ী শহীদ মিনারে বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রবাসীরা। 21-এর অনুষ্ঠানমালা নানা আয়োজনের মধ্য দিয়ে 21-এর তাৎপর্য শীর্ষক আলোচনা, 21-এর কবিতা পাঠ, দেশের ও 21-এর গান পরিবেশন এবং শিশু কিশোরদের অংশগ্রহণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সার্বজনীন 21 উদযাপন পরিষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেঙ্গল ক্লাব, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, সাংবাদিক ফোরাম আটলান্টিক সিটি জিটনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কাজী আরিফ লিখন কাজল 12ই অনুষ্ঠানয়া অনুষ্ঠানে 21-এর অনুষ্ঠানের প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবলু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির সহ আরও অনেকে।
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে 1432 বাংলা বর্ষবরণ আয়োজনের ঘোষণা দিয়েছেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। 2 দিনের এই উৎসবে প্রথম দিন 12 এপ্রিল টাইমস স্কোয়ারে আর পরের দিন 13 এপ্রিল জ্যাকসন হাইটসনের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হবে। শনিবার 22 ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক সমাবেশ 21-এ পদকপ্রান্ত বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী রথীন্দ্রনাথ রায় এই ঘোষণা দেন। তিনি অনুষ্ঠানে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। আরও অভিনেত্রী লুৎফুর নাহার লতা এবং নৃত্যশিল্পী লায়লা হাসানকে শুভেচ্ছা দূত করা হয়েছে। এর আগে 22 জানুয়ারি নিউ ইয়র্ক স্টেট সিনেট পহেলা বৈশাখে বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি দেয়, যা রাজ্যের সংস্কৃতি বৈচিত্র্যের অংশ হিসাবে গৃহীত হয়েছে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1797 সালে আজকের এই দিনে ব্যাংক অফ ইংল্যান্ড প্রথম 1 পাউন্ডের নোট প্রচলন করে। 1870 সালে আজকের এই দিনে নিউ ইয়র্কের প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়। 1871 সালে আজকের এই দিনে ফ্রান্স জার্মানির মাধ্যমে ভার্সাই চুক্তি স্বাক্ষর। দর্শক, এই ছিল সিভিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।